আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকির এবং আমি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দ্রুত বর্ধনশীল অর্থনীতির সেরা 5-এ উঠে এসেছে বাংলাদেশ। তবে চলতি বছর প্রবৃদ্ধি সরকার ও এডিবির দাবি অনুযায়ী 8% হবে না প্রাক্কলন বিশ্বব্যাংকের। বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বললেন প্রধানমন্ত্রী। শান্তি রক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলা তাগিদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। বিএনপি চেয়ারপারসনকে হত্যার নীল নকশা করছে সরকার, অভিযোগ রিজভির। অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত অভিযানে মালিকদের অসহযোগিতার অভিযোগ রাজুকের। সাময়িক লোক দেখানো অভিযান বলছেন সাধারণ মানুষ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টি দেশের তালিকায় বাংলাদেশের ঠাঁই পাওয়ার খবর দিয়েছে বিশ্বব্যাংক। অগ্রগতির সুসংবাদ দিলেও মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন নিয়ে সরকার এবং এশীয় উন্নয়ন সংস্থা এডিবির সাথে ভিন্নমত সংস্থাটির। সবশেষ উন্নয়ন প্রতিবেদন তুলে ধরে বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি জিডিপির হার 7.3% বেশি হবে না। 8% প্রবৃদ্ধি অর্জনে খেলাপি ঋণের মতো ছোঁয়াচে রোগ দূর করার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নয়নের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি মাসে 1% হারে বাড়তে থাকা শিল্প খাতের প্রবৃদ্ধিতে ভর করে দ্রুতই এগিয়ে চলেছে বাংলাদেশের অর্থনীতি। দেশে ব্যাপক ভোগ চাহিদা ও সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে গেল কয়েক বছর ধরেই 6% বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। সম্ভাবনাময় এই অর্থনীতির হালচাল দেখে এবছর 8.13% প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী সরকার। বুধবার এডিবিও জানিয়েছে, বাংলাদেশ এবার প্রবৃদ্ধি ছুঁতে পারে 8%-এর ঘর। একদিন পর বিশ্বব্যাংক জানালো, ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারতের পর প্রবৃদ্ধিতে এগিয়ে থাকা শীর্ষ 5 অর্থনীতির খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত না হওয়ার পরও বিশ্বের দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির তালিকায় আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 5ম স্থানে রয়েছে জিবুতি, আইভরি কোস্ট এবং ঘানা। এত সব আশা জাগানিয়া তথ্য দিলেও ব্যাংকিং খাতের দুর্বলতা ও কাঙ্ক্ষিত হারে রাজস্ব আয় বৃদ্ধি না পাওয়ায় প্রবৃদ্ধি শক্তিশালী হলেও 8.13% অর্জন নিয়ে কিছুটা সন্দিহান বিশ্বব্যাংক। এই এক্সপোর্ট, রেমিটেন্স, কাঁচামালের আমদানি, ক্যাপিটাল মেশিনারির আমদানি, ব্যক্তিগত ঋণ প্রবাহ, এডিপির বাস্তবায়ন, ট্যাক্স রেভিনিউ গ্রোথ, কারণ এগুলি সবই তো প্রবৃদ্ধির সাথে সম্পৃক্ত। এগুলির ভিত্তিতে আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই 7.3% বা 7.4% আমরা প্রজেকশন অ্যারাইভ করি। 8% প্রবৃদ্ধি, টেকসই প্রবৃদ্ধিতে যেতে হলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগের বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে আপনার প্রযুক্তির উন্নয়ন এবং মানব সম্পদের উন্নয়ন। আর্থিক খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি ছোঁয়াচে খেলাপি ঋণ কমানোর পরামর্শ সংস্থাটির। পুনর্তফসিলীকরণ এইটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। কিন্তু সেখানে একেবারে যে পুনর্তফসিলীকরণ হবে না তা না, কারণ পুনর্তফসিলীকরণেরও একটা যৌক্তিক জায়গা আছে, কিন্তু ঢালাওভাবে পুনর্তফসিলীকরণ সেখানে আপনাকে টাইট দিতে হবে। অর্থনৈতিক অগ্রগতি বেগবান করতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সড়ক সেতুর মতো অবকাঠামো খাতের উন্নয়নে আরো জোর দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তা প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে। শান্তি রক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, সক্ষমতা দিক থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই। সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে সার্বভৌমত্বের হুমকি মোকাবেলায়।
আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। জাতির পিতা যে নীতিমালাটা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই কিন্তু আমরা চলছি। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি, আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিবেশী, আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়, সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে। শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর জোর দেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, সততা নিয়ে সরকার কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। বিশ্ব পরিবর্তনশীল, সেখানে প্রযুক্তিও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আছে, সেই সাথে সাথে যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে। কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। দেশের অন্যান্য খাতের মতো প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আগামী দিনের নেতৃত্বের যোগ্য হয়ে শিশুদের গড়ে উঠতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অংশগ্রহণকারীদের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বালক ও বালিকা এই দুই ক্যাটাগরিতে এবার অংশগ্রহণকারী সংখ্যা ছিল 22,35,414 জন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপের নবম আসরের ফাইনালে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 1 গোলে হারিয়ে সিলেট জৈন্তাপুর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আর বঙ্গমাতা গোল্ড কাপের অষ্টম আসরে ফাইনালে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ হয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল 3 লাখ, রানার্স আপ 2 লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী দল প্রায় 1 লাখ টাকা। অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের ছেলেমেয়েরা খেলাধুলা করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে, সেটাই আমি চাই। কাজে আজকে যারা খেলাধুলায় অত্যন্ত পারদর্শিতা দেখাচ্ছে, আগামী দিনে আন্তর্জাতিকভাবে তারা আরও সম্মান আমাদের দেশের জন্য বয়ে আনবে, সেটাই আমরা আশা করি। এই আসরের সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদে ক্যাম্পের পরিকল্পনার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক বলেছেন, ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। উনি আসার সময় যে অবস্থা ছিলেন ওটার ডিটোরিয়েট করেনি, ইমপ্রুভ করেছে, বেটার ইমপ্রুভ করেছে। ওনার ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন, মানে বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করছে সরকার। সে কারণেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকারের প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না। ক্ষমতা হারানোর ভয় থেকেই ক্ষমতাসীনরা এসব কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী। অন্যায় অবিচারের বিরুদ্ধে গণজোয়ার তৈরি করতে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনি মানুষের হৃদয়ের স্পন্দন শুনুন। জেলখানার মধ্যে একটি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আদালত বসিয়েছেন, সেখানে টেনে হিঁচড়ে হুইল চেয়ারে করে একদিন দুই দিন পর পর তাকে নিয়ে যাচ্ছেন। কেন?
এই টানা হিচড়া করতে করতে তাকে কি দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিসের জন্য আপনি এই টানা হিচড়া করছেন? আপনি সমস্ত দিক থেকে ব্যর্থ হয়েছেন। আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বাক স্বাধীনতাকে ধ্বংস করেছেন, কথা বলার স্বাধীনতাকে ধ্বংস করেছেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে তার কিছুই জানা নেই। বিএনপি নেত্রীর স্বাস্থ্য নিয়ে দলটি বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথায় মনে হচ্ছে তারাই বিশেষজ্ঞ চিকিৎসক, অথচ বেগম জিয়া নিজে তার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। যে কোনো ইস্যুতে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলেও মন্তব্য তার। বলেন, বিদেশিদের কাছে অভিযোগ দিয়ে অতীতেও লাভ হয়নি, এখনো হবে না। বিএনপির জন্য গণমাধ্যমে পর্যাপ্ত সময় দেওয়া হয় না। মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা। সংসদে বিরোধী দল না হয়েও রাজপথের বিরোধী দল হিসেবে বিএনপি যে কভারেজ পায় তা সরকারি দলও পায় না বলে দাবি তার। বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। এ ব্যাপারে আমি কিছু জানি না, এটি কোত্থেকে কিভাবে এই গুঞ্জন আসছে সেটিও আমি বুঝতে পারছি না। যেখানে যার চিকিৎসা নিয়ে কথা হচ্ছে তিনি সন্তোষ প্রকাশ করছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করতে পারছেন না। তো এতেই বোঝা যায় আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেলদের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর নতুন সভাপতি হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। রাজধানী গুলশানে অ্যাডকোর নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। তিনি সালমান এফ রহমানের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজনে অ্যাডকোর সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন সালমান এফ রহমান। 3 বছরের মেয়াদের বাকি সময়ে অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সভায় কেবলে বিদেশি চ্যানেল প্রদর্শন বন্ধের বিষয়েও আলোচনা হয়। এখনও ক্লিন ফিড না চালিয়ে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল প্রদর্শন করে কেবল অপারেটরদের কেউ কেউ আইন ভঙ্গ করছেন বলেও মনে করে অ্যাডকো। পরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একটি প্রতিনিধি দলও অ্যাডকোর সাথে মত বিনিময় করেন। অঞ্জন চৌধুরী পিন্টু, ওনাকে আমরা আমার জায়গায় ওনাকে অ্যাডকোর সভাপতি আজকে নির্বাচিত করা হয়েছে। খুবই আনন্দিত এবং আমি মনে করি যে ভবিষ্যতে আমি যে কাজটা আমার সহকর্মীদের সহযোগিতা নিয়ে যে কাজটা আমি করেছি সেই কাজটা উনি আমার থেকে আরো ভালোভাবে নতুন দায়িত্ব পালন করবেন। কিছু কিছু কেবল অপারেটর একটু ব্ল্যাকমেইলের চেষ্টা করছে, যে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে তাদেরকে বলা হয়েছে ক্লিন ফিড চালাতে কোনো চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয়নি। তারা চ্যানেলগুলি বন্ধ করে যদি জন অসন্তোষ তৈরির কোনো চেষ্টা করে তাহলে সরকারের যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, অ্যাডকো তার প্রতি পূর্ণ সমর্থনে থাকবে। অবৈধ ঝুঁকিপূর্ণ বহুতল ভবন শনাক্তে ৪র্থ দিনের মতো অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। যদিও এমন অভিযানকে সমন্বয়হীন ও ক্ষণিকের উল্লেখ করে এতে তেমন ফল আসবে না বলে মন্তব্য করেছেন অনেকে। এদিকে কোনো কোনো ভবন মালিকদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রাজুকের কর্মকর্তারা। রাজধানীর বনানীর জে টাওয়ারের ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে 25টি তরতাজা প্রাণ সেই এফআর টাওয়ারের লাগোয়া 28 তলা ভবন আহমেদ টাওয়ার। অভিযোগ আছে রাজুকের নকশার অনুমোদন ভঙ্গ করে এই ভবনটিও কয়েকতলা বড় করা হয়েছে। এ বিষয়ে জানতে ৪র্থ তলায় টাওয়ার কর্তৃপক্ষের কার্যালয়ে পাওয়া যায়নি কাউকে। রাজুকের কর্মকর্তারাও জানান, পরপর 3 দিন এই বহুতল ভবনে এসেও মালিককে বা দায়িত্বশীল কাউকে পাননি তারা। মালিক আনে নাই, কোথায় কোথায় তা তো আমি বলতে পারি না। আমি তো সকালে ডিউটি আসছি, আমার সময় আসে না, এতটুকু আমি বলতে পারি না। গতকালে আমি দেখিনি, আগের দিন আমার সকালে ডিউটি ছিল। আমরা তো যখনই আসি মালিক নাই, কারণ সেক্ষেত্রে কি করবো, আমরা নকশার কপি তো পাইনি এখনো, কাজে ওটা তো আমি বলতে পারবো না নকশা না দেখার আগে। নকশার কপি আমাদের অফিস থেকে কালেক্ট করার জন্য অলরেডি বলছি, ওটা আমরা হয়তো বা আজকে পাইও যেতে পারি। পরে নির্মাণ সহ আপাতত সব ধরনের কার্যক্রম বন্ধ করে
ভবন ছেড়ে যেতে সেখানে অবস্থানরতদের নির্দেশ দেন রাজুকের অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। এর আগে একই স্থানে এসএমসি টাওয়ার ও পার্ক প্লাজা পরিদর্শনে যায় রাজুকের টিম। এসএমসিতে বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানায় রাজুক। তবে পাশের পার্ক প্লাজায় পর্যাপ্ত চওড়া সিঁড়ি না থাকা, 4 থেকে 12 তলা আবাসিকের অনুমোদন নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালনা সহ কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। এখন দেখতেছি এটা অনিয়ম, অবশ্য এতদিন কোনোদিনই আমাদের সমস্যা হয়নি। এদিকে রাজুকের এই অভিযান পরিচালনাকে লোক দেখানো ও অকার্যকর বলে মনে করছেন অনেকে। মানুষকে দেখানোর জন্য যে আমরা আসি ফিল্ডে, 1 সপ্তাহ পরে সব কিছু বলে যাবে, আবার আগের যে পরিণতি আছে আবার ওই হিসাবে চলবে। আর কয়টা বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম আছে দেখেন গিয়ে, কয়টা বিল্ডিং এ হোস পাইপ আছে, কয়টা বিল্ডিং, এই বিল্ডিংটাই তো আপনার নাই, আপনার নামার জন্য এক্সিট নাই। আমরা মরার পরে জানতে পারতেছি যে এখানে এই বিল্ডিংগুলো এইগুলা ছিল না, এর আগে না কেন এটা, তাহলে তো এই দুর্ঘটনাগুলো ঘটলেও এই প্রাণহানিগুলো ঘটে না। আগুনে পুড়ে মৃত্যুর মিছিলে আর যাতে কারো নাম যুক্ত না হয় সেজন্য সংশ্লিষ্ট সবার যথাযথ দায়িত্ব পালনের আহ্বান নগরবাসীর। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, টিভি পত্রিকায় বিজ্ঞাপন দেয়া এবং বিআরটিএকে দুর্নীতি ও দালাল মুক্তকরণ সহ নানা দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। সড়ক এবং পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা নিয়ে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, বিআরটিএ চেয়ারম্যান সহ অন্যান্যদের রীতিমতো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করান। তবে বিআরটিএ চেয়ারম্যান সহ কেউ কেউ অব্যবস্থাপনার দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন। রাজধানীর সড়ক ও পরিবহন খাতে অব্যবস্থাপনা কিভাবে দূর করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সড়ক ও পরিবহন খাত সংশ্লিষ্টদের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন। একই সাথে তারা এই অব্যবস্থাপনা দূর করতে তাদের দাবি দেওয়া পেশ করেন। শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল সরকারি সংস্থা বিআরটিএর নানা ত্রুটি ও অসঙ্গতিমূলক কর্মকাণ্ড নিয়ে। শিক্ষার্থীদের সাথে সুর মিলিয়ে মালিকরাও গাড়ি অনুপাতে লাইসেন্স না দেয়ায় বিআরটিকে দায়ী করেন। আমি বিআরটিএতে যাব, তখন আমি ফার্স্টেই চিন্তা করি আমার একটা দালাল বা একটা মধ্যস্বত্বভোগী লাগবে। যদি আমি সেটা সেট আপ করে যেতে পারি এবং আমি আমার পকেট থেকে টাকা দিতে পারি, তাহলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা দেখি যে লাইট ড্রাইভিং লাইসেন্স দিয়ে হেভি গাড়ি চালাচ্ছে, যে জায়গায় তাদের স্কুলিং করা হবে এবং স্কুলিং এর পরে বিআরটিএ তাদেরকে মানসম্মত লাইসেন্স কিভাবে নেওয়া হয় সেটা তারা পরীক্ষা করে দেখবে। 7 বছর লাগে একটা হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য, তো 7 বছর আমাকে কতগুলা গাড়ির পারমিশন দিয়েছে, সেই অনুপাতে কি ড্রাইভিং লাইসেন্স তারা কি করেছে? তবে বিআরটিএর চেয়ারম্যান দায় এড়িয়ে এজন্য অন্যান্য সংস্থাকে দায়ী করেন। লাইসেন্স বিআরটিএ দেয় না, লাইসেন্স হলো একটা কমিটি আছে, সেই কমিটির হলো চেয়ারম্যান হলো একজন ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এটা হলো চেয়ারম্যান, এবং আপনারা সেই এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বিআরটিএ এই পরীক্ষাটা ব্যবস্থাপনা করি তাদের নির্দেশনায়। আবরার হত্যাকারী বাসের শুধু চালক নয়, মালিকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তাদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান উত্তরের মেয়র। আমরা পয়েন্টগুলো নোট করছি এবং আমরা একটি একটি করে সমাধান কিন্তু আসবে। একটি ফ্ল্যাশ লাইট কিন্তু হচ্ছে, যেখানে বাস স্ট্যান্ড সেখানে ছাউনি করে দেওয়া হবে, ছাউনি ছাড়া ছাউনির বাইরে কোনো বাস থামবে না। সড়কের পাশাপাশি রাজধানীর বিভিন্ন ভবনে আগুন লাগার বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আবারও পদে ফিরলেন জিএম কাদের। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার 12 দিন পর আবারও তাকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এই সিদ্ধান্ত জানান। দল চালাতে ব্যর্থতার অভিযোগ এনে 22 মার্চ পার্টির কো চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। পদ থেকে সরানোর পর জাতীয় পার্টি রংপুরের নেতারা গণপদত্যাগের হুমকিও দিয়েছিলেন। ঘটনার 2 সপ্তাহ না গড়াতেই তাকে পদে ফিরিয়ে নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধে উত্তাল দেশের কয়েকটি শহর। খুলনায় পুলিশের সাথে সংঘর্ষ, নরসিংদীতে রেল লাইনে আগুন।
উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীদের 2 সমর্থক নিহত, আহত অর্ধশত, অসংখ্য ঘরবাড়ি ভাঙচুর। আপনারা দেখছেন স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টা ধর্মঘট শেষ হয়েছে। পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। তবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট শেষ হয়েছে। পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। কর্মবিরতির তৃতীয় দিনে খুলনা নতুন রাস্তা মোড়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে 2 পুলিশ আহত হয়। বৃহস্পতিবারও কাজে যোগ না দিয়ে নিজ নিজ মিল গেটে অবস্থান নেয় খুলনা যশোরের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিকরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে 9 দফা বাস্তবায়নের আহ্বান জানান। 7 এপ্রিল পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বক্তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। এদিকে দাবি আদায়ে নরসিংদীতে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাসাল রেলগেট ও তরোয়া এলাকায় রেল লাইনে আগুন জ্বেলে অবরোধ করে। এ সময় একটি ট্রেনের বেশ কয়েকটি বগিতে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। নগরীর অক্সিজেন মুরাদপুর সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এই সরকারের তানাঙ্গের এই দাবি আদায় করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমাদের পেটে ভাত নাই, আমরা এটা মরণ দিয়ে হলেও আমরা এটা আদায় করে নিব। অবিলম্বে আমাদের মজুরি কমিশন দেওয়ার জন্য আপনারা সরকারের কাছে আবেদন করেন। সারা মাস চাকরি করলে আমরা 8-9 হাজার টাকা বেতন পাই, আমাদের সেই মজুরিটা দেওয়া হচ্ছে না, আর আমাদের বেতন বাড়লে নাকি মিল কারখানা চলবে না। 72 ঘণ্টার ধর্মঘটের শেষ দিনে অবরোধ করা হয় রাজশাহী ঢাকা মহাসড়ক। মিছিল করা সহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। বিক্ষোভ করে সিরাজগঞ্জের পাটকল শ্রমিকরাও। যুক্তির দাবি যদি যে পর্যন্ত আদায় না হবে আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া 72 ঘণ্টার ধর্মঘট বৃহস্পতিবার শেষ করে পাটকল শ্রমিকরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। ভাঙচুর হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিহত হয়েছে 1 যুবক। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পয়েল গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় দেলোয়ার মাতব্বর নামে 1 জন মারা যান। পুলিশ জানায় বুধবার রাতে বিজয়ী নৌকা মার্কার সমর্থক শুভ কাজীর সঙ্গে পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থক জামাল মাতব্বরের কথা কাটাকাটির জেরে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ভোরে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাতভর চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 থেকে 35টি বাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় রকুন মিয়া নামে 1 যুবক নিহত হয়েছেন। সকালে উপজেলার বড়ইছড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে আওয়ামী লীগ প্রার্থী শফিকুর রহমানের সমর্থকের হামলায় স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থক রকুন মিয়া মারা যান। এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আহত হয়েছে অন্তত 4 জন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ 5 জনকে আটক করেছে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাই মিয়ানমারকেই এই সমস্যার সমাধান করতে হবে। রাজধানী একটি হোটেলে কসমোস ফাউন্ডেশন আয়োজিত একটি সেমিনারে এই কথা বলেন তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাজ করছে। এই সংকট সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। ব্রিটেন রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সহায়তা অব্যাহত থাকবে। ব্রেক্সিট প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হলেও বাংলাদেশের সাথে দেশটির সম্পর্ক অব্যাহত থাকবে। দুদেশের চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এই প্রক্রিয়া কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে আশা করেন তিনি। বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্যিক সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন ব্রিটিশ হাই কমিশনার ডিকসন।
আগামী অর্থবছরের বাজেট 5 লাখ কোটি টাকার হতে পারে এমন আভাস দিয়ে বাজেটে দেশীয় শিল্পকে সুবিধা দেওয়ার কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বারে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি কথা বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়ীদের চাহিদা জানা যায়। তিনি বাজেট অনুযায়ী রাজস্ব নির্ধারণ করার কথা বলেন। আগামী বাজেটে কাস্টম শুল্ক না বাড়িয়ে আয়কর এবং ভ্যাটের আওতা বাড়ানোর কথা বলেন এনবিআর চেয়ারম্যান। সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম সহ ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের নসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর যুবদল। এ সময় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে স্বৈরাচারী সরকারের পতন করা হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা যুবদল। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি দাবি করেন বক্তারা। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা ও মহানগর যুবদল। এছাড়া যশোরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কিশোরগঞ্জের মিঠামইন শাখার ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে নেওয়া হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংক কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান মিঠামইন থানায় তার নামে মামলা করেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শিপন প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা উঠিয়ে নিচ্ছিল। ২৮ মার্চ বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। কৃষি ব্যাংক মিঠামইন শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, শিপন প্রবাসীদের পাঠানো পেমেন্ট বা প্রদান স্লিপ নকল করে ভুয়া পিন নম্বর বসিয়ে নিজের লোকদেরকে গ্রাহক সাজিয়ে এই টাকা আত্মসাৎ করেছেন। চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবারে ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করতে কাজ করছে সরকার। শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ মাসব্যাপী চলা অনুষ্ঠানের সমাপনী দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী একথা বলেন। জামালপুরের সাংবাদিকের সাথে কুরুচিপূর্ণ মন্তব্যকারী পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন জামালপুরের সাংবাদিকরা। জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের সম্প্রতি স্ত্রী বিয়োগ ঘটে। তিনি বাসায় দুটি ছেলেমেয়েকে রেখে পেশাগত কাজে বাইরে বের হলে 4টি অপরিচিত নম্বর থেকে বাসার মোবাইল ফোনে প্রায়ই বিরক্ত করা হয়। এ বিষয়ে সাহায্য চাইলে পুলিশ তার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করে। অর্থনীতি বিষয়ক দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত ৪র্থ অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। 3 দিনের এই আয়োজনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন। এক্সপোতে প্রতিদিনই থাকছে অর্থনীতি ও পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনার। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর ঢাকা সেনানিবাসের চত্বরে অনুষ্ঠিত হল সামার ক্যাম্প 2019। সকালে সামার ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ মোজাম্মেল হক পিএসসি। সামার সান সামার ফান স্লোগানে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলের সহধর্মিনী রোজলিনা তালুকদার। এতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর মোহাম্মদ মোকসেদ আলী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কৃষি শিল্প প্রযুক্তি নিয়ে রাজধানীতে বসেছেন নবম এগ্রোটেক বাংলাদেশ 2019। এর উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। যৌথভাবে এর আয়োজন করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। প্রদর্শনীতে 18টি দেশের 305টি প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হয়েছে। প্রদর্শনীটি চলবে 6 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ দেশ ও জনগণের বন্ধু এই স্লোগানে নরসিংদীতে যাত্রা শুরু করেছে জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ। দুপুরে নরসিংদী জেলা মুক্তিকামী জনতার আয়োজনে সংগঠনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আবুল হোসেন মানিক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ। নরসিংদী জেলার সাবেক ইউনিট কমান্ডার মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা লীগের বিভিন্ন ইউনিটের সদস্য এবং মুক্তিযোদ্ধারা। সাভারে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে আলোর ফেরিওয়ালা। শিমুলতলা জোনাল অফিসের উদ্যোগে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 3 শতাধিক বিদ্যুতের মিটার সংযোগ দিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। জামানত জমাদানের মাত্র 5 মিনিটেই গ্রাহকদের বাড়িতে গিয়ে বিদ্যুতের মিটার ও তার সংযোগ দিয়ে ঘরে বাতি জ্বেলে দিচ্ছেন পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী। বিদ্যুৎ বিভাগের এমন সেবা পেয়ে গ্রাহকরা খুবই খুশি। শেষ হলো উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্কের পৃষ্ঠপোষকতায় 5 দিনের ইউনি ফুটসাল 2019। রাজধানীর মিরপুরে শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত 31 মার্চ শুরু হয় ইউনি ফুটসাল টুর্নামেন্টটি। এতে দেশের বিভিন্ন ইউনিভার্সিটির 32টি দল অংশ নেয়। টুর্নামেন্টের শেষ দিনে বিজয়ীদের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন সজীব গ্রুপের হেড অফ মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পর দক্ষিণের কেরালা থেকে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভোটার তালিকার উপর হাইকোর্টের স্থগিতাদেশ। হকি ফেডারেশনের 8 এপ্রিল নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। রফিকুল ইসলাম। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আর এই অংশটি শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথির পর এবার দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওয়েনাদ গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী। পরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, ভারতের উত্তর এবং দক্ষিণ দুদিক থেকে নির্বাচিত হয়ে গোটা দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তিনি। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ক্ষমতাসীন বিজেপি সরকার দেশের ইতিহাস এবং সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা করছে। এদিকে আমেথিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি বলেন, গেল 5 বছরে আমেথির কোনো উন্নয়ন হয়নি, তাই ওয়েনাদবাসীকে রাহুলকে সমর্থন না দেওয়ার আহ্বান জানান। গেল লোকসভা নির্বাচনে রাহুলের কাছে হেরে গিয়েছিলেন স্মৃতি ইরানি। আগামী 23 এপ্রিল ওয়েনাদে এবং 6 মে আমেথিতে ভোট গ্রহণের কথা রয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে 50 মুসল্লিকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে 50টি হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। কাল তাকে আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্যারেন্টের বিরুদ্ধে হত্যা ছাড়াও 39টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কাল তাকে ক্রাইস্ট চার্চের হাইকোর্টে তুলে অভিযোগপত্র উত্থাপন করা হবে। এই শুনানিতে সহায়তার জন্য স্থানীয় গণমাধ্যম এবং বিদেশি বিভিন্ন সংস্থা অডিও রেকর্ড, ভিডিও এবং ছবি সহ 12টি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। তবে আসামির ন্যায় বিচারের স্বার্থে এসব তথ্য প্রমাণ আমলে না নিয়ে বাতিল করেছেন বিচারক ক্যামেরন মান্ডার। আটক ট্যারেন্টকে নৃশংস ওই হামলার পরদিন 16 মার্চ ক্রাইস্ট চার্চের জেলা আদালতে তোলা হয়। আল নূর সহ 2টি মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের উপর গুলি চালিয়ে বিআরবি কেবলস শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত বর্ধনশীল অর্থনীতির সেরা 5-এ উঠে এসেছে বাংলাদেশ। তবে চলতি বছর প্রবৃদ্ধি সরকার ও এডিবির দাবি অনুযায়ী 8% হবে না প্রাক্কলন বিশ্বব্যাংকের। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বললেন প্রধানমন্ত্রী। শান্তি রক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ। খালেদা জিয়ার স্বাস্থ্যে উন্নতি হয়েছে জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। বিএনপি চেয়ারপারসনকে হত্যার নীল নকশা করছে সরকার, অভিযোগ রিজভির। অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত অভিযানে মালিকদের অসহযোগিতার অভিযোগ রাজুকের। সাময়িক লোক দেখানো অভিযান বলছেন সাধারণ মানুষ।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।